আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। প্রথমে আমরা সাবলাইম টেক্সট চালু করব। চালু করার পরে আমরা দুটা ফাইল নিব। আমরা এর আগে মেনু বার থেকে ক্লিক করে নিউ ফাইল বা সেভ অ্যাজ এরকম কাজ করেছি। আমরা শর্টকাটে কাজ করব। কন্ট্রোল চেপে ধরে এন চাপবো, একটা নতুন ফাইল আসবে আনটাইটেলড। কন্ট্রোল এস দিয়ে সেভ করব এবং এর নাম দিব January22.html। আমরা অন্য নামও দিতে পারি, আপাতত এটাই দিলাম। সি প্রোগ্রাম ফাইলস সাবলাইম টেক্সটের ভিতর আমাদের সেভ হচ্ছে, তাই না? কিন্তু আমরা চাচ্ছি যে না, এখানে আমরা সেভ করব না। আমাদের ডেস্কটপে একটা এলআইসিটি ফোল্ডার আছে, এরকম ফোল্ডারে সেভ করব, অথবা এখান থেকে নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিব। আপাতত আমরা এটাই দেখো, এখানে দেখা যাচ্ছে এলআইসিটি, এর ভিতরে সেভ করব। সেভ করি। আরও একটা ফাইল নিব, কন্ট্রোল এন দিলাম, কন্ট্রোল এস দিলাম। এটা January22.css এটা নিলাম। এখন যেটা এখানে আমরা HTML লিখব, HTML, কিন্তু তোমরা লিখবা HTML5। আমার একটা স্পেশাল সফটওয়্যার ইনস্টল করা আছে এর সাথে, সেই কারণে এরকম লিখছি। এটা আসলো, অতিরিক্ত আসলো, ল্যাঙ্গুয়েজটা আসছে, একটা মেটা ক্যারেক্টার আসছে, আর টাইটেলের ভিতর একটা ডকুমেন্ট লেখা অটোমেটিক আসছে। ইনডেন্টের কথা বলেছিলাম যে আমার HTML এর ভিতরে যে অংশটুকু আছে, এইটুকু HTML ট্যাগের ভিতরে, এই অংশটা সিলেক্ট করে একটা ট্যাব চাপবো, তাহলে একটু সরে যাবে পারস্পরিক যে দূরত্ব এটা। তার মানে হেডটা কার অংশ? HTML এর অংশ, এটা বোঝা যাচ্ছে। টাইটেলটা কার অংশ? এটা হেডের অংশ। মেটা ট্যাগটা কার অংশ? এটা হেডের অংশ। হেড কার অংশ? HTML এর অংশ। কে কার অংশ এটা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোডিং, কারণ কোডিং যখন বড় হয় তখন এটা আসলে বোঝা খুবই জরুরি হয়ে পড়ে যে কে কার অংশ। তো এখানে আমি বলেছি যে 5টা ডিভ নিব, তাই তো? 5টা ডিভ নিব, 5টা। আমরা একটা ডিভ নিলাম, এর ভিতর একটা ক্লাস লিখে দিই। দেখো ক্লাস লিখলাম, তাই তো? ক্লাসের ঘরটা এখন ফাঁকা রাখলাম আপাতত। তাহলে কন্ট্রোল শিফট জি দেই, 2টা 3টা 4টা 5টা হলো, 5টা ডিভ হলো। এখন এই ক্লাসগুলোর কতগুলো আমি নাম দেই। হেডার দিলাম, এখানে মেনু দিলাম বা মেনু বার দিলাম, তারপরে এখানে হয়তো স্লাইডার দিলাম। এর আগের দিন আমি লেআউটে দেখিয়েছিলাম যেগুলোর নামকরণ কেমন হয়। তারপরে কন্টেন্ট বা কন্টেইনার দিলাম, আর শেষে হয়তো একটা ফুটার দিলাম। তাহলে এগুলো আমার হয়ে গেল। আপাতত আমরা এটার উপর কাজ করেছিলাম না, গতদিন কিছু করেছিলাম, আমরা সেটাই একটু দেখছি। এখন লিঙ্কটা আমাকে করতে হবে। খেয়াল রাখবা সবসময় যে আমার ফাইলের নামগুলো কি আছে, সেটা ভুল লিখেছো কিনা, অন্যরকম হয়েছে কিনা এটা। তাহলে আমি বলছিলাম যদি তুমি হাতে লিখতে চাও লিখতে পারো, অথবা এখানে আমার 2টা আসে, তোমাদের 3টা। এই স্রেপটা এখানে তোমাকে দিতে হবে .css। আরে কি হলো, CSS। তো আমার লিংকের কাজটা হয়ে গেল, তাই তো? এখন আমরা বলেছিলাম যে এখানে ভিউতে একটু কাজ করেছি, একই সাথে 2টা স্ক্রিন যেন দেখতে পারি, 2টা ফাইলই যেন একসঙ্গে দেখতে পারি। লেআউটের ভিতর যে 2টা কলাম নিলাম, এপাশে একটা এপাশে একটা। আমি করব কি, এই CSSটা টেনে ধরে, মাউসের সাহায্যে টেনে ধরে ডান সাইডে নিয়ে আসবো। এখানে এনে এখানে রাখলে হবে না, কিন্তু এই টাইটেলের এখানে রাখতে হবে। রাখলে দেখো CSS এই পাশে আছে, HTML এ পাশে আছে, আমার কাজ করতে সুবিধা হয়। এরপরে বলেছিলাম যে আমি যখন ক্লাস ডিক্লেয়ার করি তখন ক্লাসটাকে ধরার জন্য আমাকে ডট দিতে হয় CSS এর ভিতর। কেমন? এটা ডট, সেকেন্ড ব্র্যাকেট, আর এইখানে ক্লাসটার নাম, ডট এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে
ক্লাসটার নাম দিতে হয়। তো আমি এরকম অন্তত 5-6টা করে নিই, কন্ট্রোল শিফট জি দেই, এরকম 5-6টা থাকলো, বেশি থাকে থাকুক, সমস্যা নেই, এরকম রেখে দিলাম। এখন আমার ক্লাস আছে কি হেডার, কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এর পাশে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আবার কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আবার এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, আবার ডাবল ক্লিক করে সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, আর একটা বাকি আছে, কন্ট্রোল সি দিলাম কন্ট্রোল ভি দিলাম। এইভাবে যখন HTML দিয়ে লেআউট তৈরি করা হয়ে যায় তখন এই CSS আসলে কাজ করতে হয়। কি করে কাজ করতে হয়, এরকম দুইটা ফাইল নিলাম এবং দেখো এই পাশের আমার যতগুলো ক্লাস ছিল সেগুলো সিলেক্ট করলাম। যদি আমি আইডি ব্যবহার করতাম আইডিগুলো এখানে দিয়ে নিতাম, তারপরে এ পাশে এসে কাজ করতাম এটা, তাহলে আমার কোনোটাই বাদ যেত না। হতে পারে যে আমি কন্টেনারের কাজ এখন করছি না, তো কন্টেনারটা ফাঁকা রাখতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি ধরো হেডারের কাজ করছি, বলেছিলাম যে এগুলোর কোডিং করার গুরুত্বপূর্ণ, তোমার কোডের স্টাইল দেখলেই বলে দিতে পারবে যে কেউ যারা এক্সপার্ট যে তুমি প্রোগ্রামার হিসেবে কতটা ভালো, তুমি প্রোগ্রামার হিসেবে কতটা ভালো তোমার কোডিং স্টাইল দেখে, লেখার স্টাইল দেখেই বলে দিতে পারবে। যেমন তুমি কম্পিউটার কতটা পারো তোমার কিবোর্ডে হাত রাখা দেখেই বোঝা যাবে যে তুমি কতটা কম্পিউটার নাড়াচাড়া করতে পারো। তো এর ভিতর আমি মাঝখানে রাখলাম, মাঝখানে রেখে দেখো এন্টার দিলাম, দেখো কোথায় কোডিং লিখতে হবে জায়গা মতো বসে গিয়েছে, বুঝতে পেরেছো? এখন যদি এই না করে আমি যদি এরকম করতাম, এটা সেটা করতাম, এখানে একটা ফাঁকা দিতাম, তারপরে দিতাম, এই দেখো এলোমেলো হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এখন দেখো ঠিক মাঝখানে রেখে এন্টার দিলাম, যেখানে আছে ওইখানে ধরো আমি বললাম যে এটার উইডথ বললাম, এর উইডথ হচ্ছে 1200 পিক্সেল, এরকম। দেখো আমার এই পাশে গেল, সেমিকোলন দিলে এবার এন্টার দিলাম, ঠিক ওর সোজা নিচে এসে বসছে, তাই তো? আমি হয়তো হাইট দিলাম হয়তো 75 পিক্সেল, আর আমরা বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ড দিলাম, এটা হয়তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমরা একটা যে কোনো কালার কোড দিয়ে দেই, এটা হচ্ছে 44D এই টাইপের, তো এটা দিলাম। দেওয়ার পরে আমার যেটা দেখা যাবে সেটা হলো যে আমি এই অংশটা যদি এখনই চালু করি, এটা, তাই তো? রাইট ক্লিক করে চালু করতে পারো, আর ওপেন ইন ব্রাউজারে যদি সমস্যা হয় এই জন্য এটা দেখালাম। তো আমার দেখো এটা হয়েছে, তাই না? এই অংশটা আমার একটা কালার কোড দিয়েছি, কিন্তু কালার কোডটা আসলে কি কালার আমি জানি না, তাই তো? এখন এই কালার একটা বড় সমস্যা, যে কি কালার আমি দিব এটা আমি জানি না। তো কালার নিয়ে একটু পরেই কথা বলছি, এই কাজটা আমরা গতদিন করেছিলাম, আরেকবার করছি। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসলাম কন্ট্রোল ভি দিলাম, এখানে আসলাম কন্ট্রোল ভি দিলাম, সবগুলো আমি করে নিতে পারি। কন্ট্রোল ভি দিলাম, এটাই আসলাম কন্ট্রোল ভি দিলাম, একসাথে অনেক কোড হয়ে গেল। শুধু কালারটা আমি এখানে চেঞ্জ করে দিব, ধরো FA2 দিলাম, ও সরি, এটা তো চেঞ্জ করা না করলে হতো, ওটা যা আছে থাকুক। এইটা একটা করি, FA2 দিলাম বা সি দিলাম, মাঝখানে আরেকটা চেঞ্জ করলাম, এটা হচ্ছে 4AF, যে কোনো একটা দিলাম, এটা থাকুক। এখন দেখি আমার অবস্থাটা কি দাঁড়ায়, রিফ্রেশ করি, এরকম একটা অবস্থানে দাঁড়িয়েছে, তাই তো? এখন এই যে কালার, এটা তো আসলে আন্দাজে আমি কালার দিব, এটা তো কোনো ভালো প্রসেস হতে পারে না, পারে কি? এটা ভালো প্রসেস হতে পারে না। যেহেতু এটা ভালো প্রসেস হতে পারে না, এই জন্য কালার দেওয়ার জন্য আমরা একটা স্পেশাল কাজ করব। এই কালার ব্যবহার করার জন্য আমরা স্পেশাল কিছু কাজ করব। বিভিন্ন রকম সফটওয়্যার পাওয়া যায়, তার একটা সফটওয়্যার আমরা ব্যবহার করব, খুব ছোট্ট একটা সফটওয়্যার। ভালো করে খেয়াল করবা কি করছি, এটা বাড়িতে কিন্তু করতে হবে। আর অনেকের এই যে বোধহয় চলছে এখনো কম্পিউটার,
সেটা একটু খেয়াল করো, পরে কিন্তু আর বুঝতে পারবে না। তো আমরা সেই কালার ব্যবহার করার জন্য একটা সফটওয়্যার ব্যবহার করব। পিকজি নামে একটা সফটওয়্যার আছে, পিকজি। তো আমার এখানে ডাউনলোড করা আছে, আমরা ডাউনলোড করেও নিতে পারি। পিকজি নামে একটা সফটওয়্যার আছে, এই যে দেখো পিকজি। জাস্ট এটা ডাবল ক্লিক করবা, আর কিছু করা লাগবে না। এটা পোর্টেবল সফটওয়্যার বলা হয়, বহনযোগ্য। তার মানে যেখানে রেখে দিবা ওখানে থাকে। এখন ওটার কাজ কি? কাজটা হলো, মনে করো যে আমি গত দিনে একটা লেআউট তৈরি করেছিলাম, এরকম একটা লেআউট তৈরি করেছিলাম গত ক্লাসে, তোমাদেরও একটা করেছিলাম, তাই তো? এখন যারা প্রফেশনাল কাজ করে তাদের কাছে এরকম লেআউট দিয়ে দেয়, যারা বায়ার বলে, যারা আর কি এসব কাজ করায় নাই, তারা এরকম একটা লেআউট দিয়ে দেয়। অনেক সময় লেআউট থেকে সরাসরি পিএসডি টাইপের হয়, অর্থাৎ ফটোশপ ডকুমেন্ট হয়, সেটা থেকে কাজ করতে হয়। কখনো জেপিজি থাকে। মনে করো যে এটাই দেওয়া আছে, এখন বলছে কালার হুবহু মিলতে হবে। বুঝতে পেরেছো? কালার হুবহু মিলতে হবে। তাহলে আমরা এটা কি করব? কালার হুবহু মিলানোর জন্য আমরা কি করতে পারি? তো সেটা আমরা একটু দেখবো যে কালারটা কিভাবে আমি হুবহু মিলাতে পারি। আচ্ছা, এখন মনে করো যে আমার এখানে যেটা প্রথমটা হেডার আছে, হেডারে কি কালার আছে? এই যে এখানে আছে, তো এখানে কি কালার আছে? রেড বা গ্রিন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কালার আছে না? তো এই কালারগুলো আমি ধরতে চাই। তো এটা পেইন্টে একটু সমস্যা করছে, আমি ওইটাতেই ফিরে আসি। ফটোসে থাকি, এটাই থাকি। তো আমরা এটাতে ফিরে আসলাম। এখন দেখো এই লাল, আমার কার্সার কোথায়? লালের উপর। আমার পিকজি লাল হয়ে গেছে না? হয়েছে না? এবার দেখো আমি এখানে আছি, এখানে সেটা হয়েছে না? গ্রিন হয়েছে। এটাই যাই, এটাই হয়েছে। তো ওই যে কালারটা আমি আনতে চাই, সেই কালারের উপর আমি কার্সার রাখবো, মাউস পয়েন্টার রাখবো, রেখে কন্ট্রোল সি তে কপি হয়, কন্ট্রোল সি না দিয়ে কন্ট্রোল অল্টার সি দিব। ঠিক আছে? তাহলে পিকজি দিয়ে কাজ করার সময় যে কাজটা করব সেটা হচ্ছে, কোনো কালারের উপর মাউস পয়েন্টার নিয়ে কন্ট্রোল অল্টার সি দিব। এবার সিএসএস ফাইলে চলে আসবো। ঠিক আছে? এই যে সিএসএস, দেখো সিএসএস ফাইলে চলে আসলাম। নর্মাল কপির জন্য কন্ট্রোল সি, আর পিকজির ওখান থেকে আনার জন্য কন্ট্রোল অল্টার সি। এবার পিকজির যেখানে কালার দিব সেখানে প্রথমে একটা হ্যাশ চিহ্ন দিয়ে নিব। হ্যাশ চিহ্ন দিয়ে পেস্ট করার কমান্ড লিখব। পেস্ট করার কমান্ডটা কি? কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি। দেখো একটা কোড এখানে পেস্ট হয়েছে, দেখেছো? 2A93BC হয়েছে না? এটা আমরা সেভ করি। সেভ করে আমরা ফিজিক্যালি দেখি যে আসলে এই কোডটা পেল কিনা সে। এই যে কোডটা পেয়েছে, আরেকবার দেখি। তো আমি বলছিলাম যে আমি যে কালারটা নিতে চাই, যে কালারটা নিতে চাই সেটার উপর এই যে নিলাম, মাউস পয়েন্টার নিলাম। অথবা মনে করো এখানের কালার নিতে চাও, অথবা এখানের কালার নিতে চাও, বা এখানের কালার নিতে চাও, বা এটা নিতে চাও, বা এটা নিতে চাও, বা এই যে স্কাইপের এটা নিতে চাও, যেটা নিতে চাও তুমি, বা ফায়ারফক্স থেকে নিতে চাও। বুঝেছ? তোমার যেটা নিতে চাও তুমি সেটার উপর কার্সার রাখো, তোমার যেটা মনে হয় সেটার উপর তুমি, বা এটা নিতে চাও, ধরো এটা, আমরা মাউস পয়েন্টার নিয়েছি এটার উপর, কন্ট্রোল অল্টার সি।
হ্যাঁ, পিক্সি ওপেন রাখলে এমনি এমনি হবে। কন্ট্রোল অল্টার সি নিলাম। এবার যেখানে এই কালার কোডটা বসাতে চাই, মনে করো ফুটারে বসাতে চাই, এখানে এখানে আগে একটা হ্যাশ চিহ্ন দিতে হবে। হেক্সাডেসিমাল কোডের জন্য হ্যাশ আগে দিতে হবে, আর পরের অংশে কন্ট্রোল ভি দিলে ওইটা এসে হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে ওই কোডটা। কথা বুঝতে পেরেছো? তুমি যে কোড দিতে চাও, এবার সেভ করো এবং এটা রিফ্রেশ করো, দেখো এই যে এটা কালারটা চেঞ্জ হয়েছে। পিক্সির ব্যবহার বুঝতে পেরেছো? কালারের উপর নিয়ে যাব কার্সর বা মাউস পয়েন্টার, কন্ট্রোল অল্টার সি দিব, আর সিএসএস বা যেখানে ওটা পেস্ট করব সেখানে হ্যাশ চিহ্ন দিয়ে কন্ট্রোল ভি দিব। আচ্ছা, এখন মনে করো আরেকটু বলি পিক্সি নিয়ে। মনে করো এই যে এখানে আমার স্নিপিং টুল আছে একটা, এখানে যে কালার আছে একটু কি বোঝা যাচ্ছে? একটু লাল লালের মতো বিভিন্ন সময় দেখো আমার পিক্সি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা তো ধরা মুশকিল, মুশকিল না? আমি ওইরকম একটা জায়গা থেকে আমি কালার নিয়ে আসতে চাই, ওরকম একটা জায়গা থেকে কালার নিয়ে আসতে চাই, তাহলে আমি কি করব? তার জন্য যেটা করব, ওর কাছাকাছি আমি নিব কার্সারটা, যতটুকু পারি কাছাকাছি নিয়েছি, তাই তো? এবার কন্ট্রোল অল্টার জেড দিব, এটা ম্যাগনিফায়ার। কন্ট্রোল অল্টার জেড, যেখানে আমি নিয়েছিলাম মাউস পয়েন্টার সেই অংশটা দেখো ম্যাগনিফাই হয়ে বড় হয়ে গিয়েছে, বুঝতে পেরেছ? এবং দেখো সব ওখানে আশেপাশে যত কালার আছে এবং যত রকম ভেরিয়েশন আছে সব কোড কিন্তু এখানে হাজির হয়েছে। হ্যাঁ, জুম করার মতো, ম্যাগনিফাই, জুম এসছেও আর একটু ম্যাগনিফাই করা। এখন হুবহু কোড। এখন তুমি কোড ধরতে সমস্যা আছে? যে কোনো কোড তুমি ধরতে পারবা না? যে কোনো কোড তুমি ধরতে পারবা। কিভাবে? কার্সর নিবা, কন্ট্রোল অল্টার সি, যেখানে নিব সেখানে নিয়ে কন্ট্রোল ভি। ক্লিয়ার? কারো বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা, সরি, কন্ট্রোল অল্টার জেড। আচ্ছা, এখন তুমি মনে করো এতেও তোমার হলো না, বুঝতে পেরেছো? তোমার এতেও হচ্ছে না, এতেও হচ্ছে না। তুমি চাচ্ছ বেসিক কালার গুলো কি, সেইগুলো লাল, নীল, সবুজ, হলুদ বা অন্য কোনো খয়েরি বা কালার দেখে দেখে কালার বসাবা, যেটা আমরা ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে বা অন্য জায়গায় কালার দেই না, কালারের একটা আসে, প্যালেট আসে, ওই রকম কালার, তার ব্যবস্থাও এখানে আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এগুলো কি তুমি মুখস্থ রাখবা কিনা? কমান্ড গুলো যারা লিখেছো তারা ভালো করেছো, আমি বারণ দেয়নি এই জন্য যে একবার লিখলে ভালো হয়। এর উপরে যদি তুমি নিয়ে যাও, ওখানে লেখাই আছে কন্ট্রোল অল্টার সি কপি, কন্ট্রোল অল্টার জেড ম্যাগনিফায়ার, কন্ট্রোল অল্টার এক্স কালার মিক্সচার। বুঝতে পেরেছ? কন্ট্রোল অল্টার এক্স কালার মিক্সচার। তাহলে আমি এখন কি করব? কন্ট্রোল অল্টার এক্স দিব। অনেক সময় দেখবা যে এটা আসলে পাচ্ছি না খুঁজে, ওটা কিন্তু আসছে, অনেক সময় একটু পিছনে থাকে, ও একটু প্রায়োরিটি কম বলে ও পিছনে থাকে, এটা কোনো কারণে আসেইনি। আচ্ছা, যাই হোক, দেখি কন্ট্রোল অল্টার এক্স দিলে আসবে। কন্ট্রোল অল্টার আসছে, ওখানে ক্লিক করা ছিল না হয়তো, অনেক সময় একটু পিছনে এসে বসে থাকে, একটু খেয়াল রাখবা, সরাসরি দেখা যায় না। আসছে না? এখন তুমি একটা বেসিক কালার, যে এই কালার নিবা না এই কালার নিবা, আগে এখান থেকে ঠিক করে নিবা, বাম সাইড থেকে। হ্যাঁ, এখান থেকে তোমরা পারো আসলে, তারপরেও এটা নিবা, নিয়ে এদিকে এটা কম বেশি করতে পারো তুমি। বুঝতে পেরেছো? এই যে কালার কি হবে সেটা এখানে বা এদিক থেকে সরাতে পারো, যে কোনো জায়গা থেকে করতে পারো। হলো যে কোনো একটা, ধরো এই কালারটা তোমার পছন্দ হয়েছে, এই যে HTML কোড আছে না, এটা হচ্ছে আমার সেই হেক্সাডেসিমাল কোড। এটা সিলেক্ট করো, কপি করো, এমনি কন্ট্রোল সি দিয়ে কপি, যেখানে নিবা, ধরো এখানে নিতে চাও, হ্যাশের পরে কন্ট্রোল ভি, সেভ করো। সেভ করলে হয়ে গেল, আমাদের কালার পেয়ে গেলাম। আমরা নতুন একটা সিএসএস প্রপার্টি দেখবো, হোভার।
হোভার করা মানে কোনো কিছুর উপর আচ্ছাদন হয়ে থাকা, কোনো কিছুর উপরে যে থাকা, এটা হোভারিং বলে। কোনো কিছুর উপরে যে পড়া, এরকম। তার মানে আমি মাউস পয়েন্টার নিয়ে কোনো কিছুর উপরে যখন যাচ্ছি তখন এই যে হোভারিং হচ্ছে, এটাকে হোভারিং বলে। আচ্ছা, তো আমরা চাচ্ছি এই ফুটার, ডট ফুটার, দেখো একটু, ফুটার কোলন দিয়ে হোভার, এটা দিয়ে বুঝাচ্ছি আমরা যখন এই ফুটার ক্লাস যেখানে আছে সেখানে হোভার করব, অর্থাৎ সেখানে যখন কার্সার নিয়ে যাব। বুঝতে পেরেছো? এই যে ফুটার শেষের অংশটা, এইটার উপর যখন কার্সার নিয়ে যাব তখন কিছু পরিবর্তন হোক, তখন কিছু পরিবর্তন হোক। কি হোক? আমি চাচ্ছি যে তখন ব্যাকগ্রাউন্ডটা ধরো রেড হয়ে যাক। আমি যখন ওর উপর কার্সর নিব তখন ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে যাক, এটা দিলাম। ধরো আরো কিছু আমরা দিতে পারবো, আমরা আপাতত এটা রাখলাম। আমরা সেভ করলাম, রিফ্রেশ করি। কি বলেছিলাম? হোভার করবে কখন? ফুটারের উপর। যখন নিয়ে যাব তখন ব্যাকগ্রাউন্ডটা লাল হয়ে যাবে। বুঝতে পেরেছো? আমি যখন ওখানে নিয়ে যাব তখন ব্যাকগ্রাউন্ডটা লাল হয়ে যাবে। আর একটু হোভার দেখাই। ধরো ফুটারের উপর এখানে লেখা আছে, একটা অন্য জিনিস শেখা হয়ে যাবে একই সাথে, খেয়াল করবা ভালো করে। এখানে একটা অ্যাম্পারস্যান্ড বা অ্যান্ড চিহ্ন দিলাম, কপি দিয়ে সেমিকোলন দিলাম। এটা বিশেষ কোড। কি কোড সেটা আমরা পরে বলছি। আমার নাম লিখি, নাম লিখলাম, এটা সেভ করি, রান করি। ওইখানে দেখো আসছে কপিরাইট চিহ্ন বলা হয় এটাকে, সি দিয়ে গোল দিয়া, কপিরাইট সিম্বল। স্পেশাল এই ক্যারেক্টারগুলো আনতে গেলে আমাদের যে কাজ করতে হয়, একটা অ্যান্ড দিতে হয়, তারপরে ওর যে নাম আছে, কপিরাইটের নাম হচ্ছে কপি, অ্যাম্পারস্যান্ডের নাম হচ্ছে এএমপি, এরকম লিস্ট আছে, আমরা দেখব। এরকম আমরা দিলাম, তাহলে আমরা দেখছি যে এটা হোভার হচ্ছে, কিন্তু ওই লেখা একই রকম আছে। আমি চাচ্ছি লেখাটাও চেঞ্জ হয়ে যাক। তো এখানে আমি লিখব ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমি বললাম যে 30 পিক্সেল। খেয়াল করো যে এই যে ফন্ট সাইজ 30 পিক্সেল বলছি কখন? যখন হোভার হবে ফুটারের উপর, তাই না? যখন ফুটারের উপর হোভার হবে তখন ফন্ট সাইজটা বেড়ে যাবে। তো আমি এটা করি, রিফ্রেশ করি। আগে শুধু লাল দিয়েছিলাম, তখন আমি যখন এর উপর নিয়ে যাব বড় হয়ে গিয়েছে, লেখাটাও বড় হয়ে গিয়েছে, তাই না? আমি যখন হোভার করছি তখন লেখাটা বড় হয়ে গিয়েছে। একইভাবে ধরো আমি চাচ্ছি যে টেক্সটের কালারটাও চেঞ্জ হয়ে যাক। কালারটা তখন ধরো হোয়াইট হয়ে যাক, বা আমরা হ্যাশ দিয়ে দিতে পারি, FFF, সাদা হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড লাল হয়ে যাবে আর কালারটা সাদা হয়ে যাবে। তো আমরা এটা করতেই পারি। এটা সেভ করেছি, ওখানে যাই, রিফ্রেশ করি। এটা আমি চাচ্ছি যে না, তখন লেখাটা মাঝখানে চলে আসুক। আমি চাচ্ছি তখন লেখাটা মাঝখানে চলে আসুক। টেক্সট অ্যালাইন, তাই তো? সেন্টার। দেখো বুঝতেই পারছো তোমরা একটু, যে টেক্সট অ্যালাইনটা সেন্টার করে দিলেই হবে। কখন? যখন হোভার হবে তখন। তো তুমি যদি এই দেখো, এখন যদি করি মাঝখানে চলে আসলো, তাই তো? এবার দেখো, ভালো কথা, আমি অন্য একটা কিছু লিখি, কন্টেইনারে কিছু লিখি। আমি লিখলাম দিস ইজ কন্টেইনার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যেটা করব যে এটাই কপি করে দিই, Ctrl+Shift+G দিয়ে। হলো না?
এটার কিছু চেঞ্জ করে দিব, এখানে হোভার দিয়ে চেঞ্জ করে দিব। ধরো উইডথটা কমে যাবে, তখন উইডথ অর্ধেক হয়ে যাবে, 600 পিক্সেল হয়ে যাবে। হাইটটাও একটু কমে যাবে, 50 পিক্সেল হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা ধরো অন্য কিছু হয়ে যাবে, তাই তো। আর ডিসপ্লে নান, কিছুই দেখাবে না। আমার কন্টেইনারের ভিতর এখন কি আছে বলো তো? দিস ইজ কন্টেইনার, এই লেখাটা আছে, তাই না? তখন কন্টেইনারটা বলছে ছোট হয়ে যাবে, কিন্তু লেখাটা, আচ্ছা এটা পরে ইয়ে করি, একটার ভিতর একটা, তার ভিতর আর একটা, একটা বলতে যায় আর একটা বলছি। আসলে আমার এখানে এই লাইনে কার্সার আছে, আমি কন্ট্রোল চেপে ধরে স্ল্যাশ চাপছি, কন্ট্রোল চেপে ধরে স্ল্যাশ চাপছি, এটাকে বলে কমেন্ট করা, মন্তব্য করা। তার মানে এটা এখন কাজ করবে না, আপাতত এটা কাজ করবে না। কোনো লাইন যদি কাজ না করাতে চাই, এক হচ্ছে আমি মুছে ফেলতে পারি, কিন্তু দেখা যাচ্ছে ওইটা পরে লাগতেও পারে, এই জন্য কমেন্ট আকারে লিখে রাখা, বা অনেক সময় ব্যাখ্যা লিখতে হয়। তাহলে যেখানে নিব সেখানে কার্সার রেখে কন্ট্রোল স্ল্যাশ, তাহলে ওটা কমেন্ট হয়ে যাবে। যাই হোক, তাহলে আমার কি হবে? হোভার করলে, কন্টেইনারে হোভার করলে 3টা বৈশিষ্ট্য হবে, এই তো ক্লিয়ার সবার কাছে? 3টা বৈশিষ্ট্য হবে, উইডথ কমে যাবে, অর্ধেক হয়ে যাবে, হাইট 55 পিক্সেল আছে, আর ব্যাকগ্রাউন্ড এটা আছে। তো দেখি কন্টেইনার কোনটা জানি না, তো রিফ্রেশ করি। এটা কন্টেইনার, দেখো যখনই এটা করব, ওর উপর যখনই হোভার করব, তখন ওটার কি হচ্ছে? অর্ধেক হয়ে গেছে না? ওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে, হয়েছে? আচ্ছা, এখন আমি যদি এটা রাখতাম, এটা আবারও কন্ট্রোল স্ল্যাশ দিলে ওটা উঠে যাবে। ডিসপ্লে নান, ডিসপ্লে নান। আচ্ছা, এখানে এই কন্টেইনারের ভিতর একটু ইয়ে করে নিই, ফন্ট সাইজ বড় করে আসি, যাতে করে একটু ভালো দেখা যায়। ফন্ট সাইজ ধরো 30 পিক্সেল করে দিলাম। নর্মালি এটা কমেন্টে থাকুক, সেভ করলাম। দেখো এটা বড়, এখন বোঝা যাচ্ছে, একটু বুঝতে সুবিধা। আচ্ছা, এখন আমি করে দিব কি, ডিসপ্লে নানটা এবার কন্ট্রোল এটা রাখলাম, ডিসপ্লে নান, কিছুই দেখাবে না। দেখো দেখাচ্ছে, রিফ্রেশ করি, পুরোটা কন্টেইনারটাই নেই, আছে কন্টেইনার কিন্তু আর নেই। ওখানে যখনই নিয়ে যাচ্ছি তখনই ওটা আউট হয়ে যাচ্ছে। ইভেন ওখানে আমি নতুন একটা দেখাতেও পারি, বুঝতে পারছো? ওখানে আমি আরেকটা দেখাবো। এইরকম ওয়েবসাইট যখন আমরা ভিজিট করি, তখন বিভিন্ন সময় এই সমস্ত প্রপার্টিজ গুলো আমরা দেখে থাকি। সরি, অ্যাডভার্টাইজ দিতে পারে, অন্যান্য কাজ হতে পারে, তবে এর অনেক কাজই জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। কিন্তু নতুন সিএসএস যেটা সিএসএস 3, এটাই আসলে অনেক কাজ এমনি জাভাস্ক্রিপ্ট ছাড়াই করতে পারে, সেই কারণে আমাদের এইগুলো। এবার আমরা দেখব সিএসএস এর বক্স মডেল। আমরা সরাসরি নেট থেকে দেখছি বক্স মডেল। প্রথম কথা হচ্ছে বক্স মডেলটা কি জিনিস। আমরা যখন কোনো কিছু ডিজাইন করি, তাই তো, ধরো একজন মানুষকে সাজাতে হবে, তাহলে একটা মূল এলিমেন্ট থাকে, সেটা হচ্ছে তার শরীর। তারপরে সেখানে বিভিন্ন রকম কাপড় চোপড় থাকতে পারে, অন্যান্য মেকআপের সামগ্রী থাকতে পারে, বিভিন্ন জিনিস থাকতে পারে। তারপরে সে কোথা দিয়ে যাবে, কোথায় বসবে, কি, এই সমস্ত বিভিন্ন। অর্থাৎ আমার এখানে যেটা কন্টেন্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার মূল জিনিস। লেখা হতে পারে, কোনো ছবি হতে পারে, বা কোনো কিছু হতে পারে। তো এর বাইরে কয়েকটা অংশ থাকে, একটা থাকে প্যাডিং, একটা হচ্ছে বর্ডার, আর একটা হচ্ছে মার্জিন, তাই তো। কি কি থাকে? মার্জিন থাকে প্রথমে, তারপরে বর্ডার থাকে, তারপরে প্যাডিং থাকে, তারপরে মূল জিনিস বা কন্টেন্টটা থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন মার্জিন তো আমরা জানি, মার্জিন ব্যবহার করি যে বাইরে কতটা অংশ রেখে একটা জিনিস থাকবে, কোনো একটা জিনিস অবস্থান করবে, এটা হচ্ছে আমার মার্জিন। এটা পিক্সেলে হিসাব করি, এবং মার্জিনটা হতে পারে উপরে, হতে পারে ডাইনে, হতে পারে নিচে, হতে পারে বামে, হতে পারে। এর আগে আমরা দেখেছি মার্জিন। মার্জিনের পরে থাকে বর্ডার। এই মার্জিনটা কিন্তু এই মূল জিনিসের অংশ না, বর্ডার দিয়েই শুরু হয়।
আর বর্ডারের পরে থাকে প্যাডিং। প্যাডিংটা কি? প্যাডিংটা হলো আমার যে কোনো লেখা বা ইমেজ এখান থেকে বর্ডার যত দূরে আছে এর ডিস্টেন্সটাকে বোঝায় প্যাডিং। আবার বলি যে একটা এলিমেন্ট থেকে বা কন্টেন্ট থেকে বর্ডার যত দূরে আছে সেটাকে আমরা প্যাডিং বলি। উদাহরণ হিসেবে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে যেমন ধরো এখানে কন্টেইনার আছে কোথায়, এই যে একটা লেখা আছে এখানে, তাই তো? এটা কন্টেইনারের ভিতর, আমার এইটার ভিতর। তো আমি এটা বন্ধ করে দিচ্ছি আপাতত, এই ইফেক্টগুলো চাচ্ছি না, এটা বন্ধ করে দিলাম। এখন দেখো আমি যদি দেই যে এখানে যদি মার্জিন ব্যবহার করি, মার্জিন এর আগের দিন একটু দেখেছিলাম তাই না, 15 পিক্সেল। আমি যদি মার্জিন 15 পিক্সেল ব্যবহার করি তাহলে দেখো আমার ঘটনা কি দাঁড়ায়। এটা ডকুমেন্টটা মার্জিন 15 পিক্সেলের অর্থ হচ্ছে যে সাদা অংশটা দেখছো, মার্জিন 15 পিক্সেল, ঠিক আছে? এরপরে ধরো আমি বর্ডার ব্যবহার করব, প্রথমটা দিলাম তাই না মার্জিন, এরপরে দিব বর্ডার। বর্ডার আমরা কয়েকটা জিনিস একবারে নিই, ধরো 10 পিক্সেল বর্ডার হবে। এর সাথে বর্ডারের স্টাইল বলে দিতে পারি, বর্ডার স্টাইলটা কেমন হবে। অর্থাৎ আমি একটা বর্ডার দিব, সেটা কি একদম দাগ হবে না ডট হবে না কি অন্যরকম হবে, বিভিন্ন স্টাইল আছে। আমি প্রথমে সলিড দিলাম, সলিড দিলাম একটা দাগ। আচ্ছা, আর বর্ডারের কালার কি হবে, ধরো এটা দিলাম। বর্ডারের 3টা অংশ একবারেই দিলাম। কি কি দিলাম? বর্ডার কতটা পুরু হবে? 10 পিক্সেল। স্টাইলটা কেমন হবে? সলিড হতে পারে, ড্যাশ আকারে হতে পারে, ডট আকারে হতে পারে, আরো অনেক স্টাইল আছে। আর বর্ডারের কালারটা কেমন হবে, ঠিক আছে? হ্যাঁ, শর্ট হ্যান্ড বলে এগুলোকে, আলাদা করেও লেখা যায় আবার একসঙ্গেও লেখা যায়। আমরা একসঙ্গেই শিখবো, এত আলাদা করার দরকার নেই। আমরা আলাদাটাও শিখেছিলাম যে উপরে কত হবে, নিচে কত হবে, ডাইনে না, সিরিয়াল টিরিয়াল এখানে সিরিয়াল ঠিক রাখবা, আর এমনিতে আলাদা করলে তখন কোনো সিরিয়ালের দরকার নেই। তো আমরা দেখি আমাদের বর্ডার হয় কিনা, এটার বর্ডার হয় কিনা। রিফ্রেশ করি, হয়েছে বর্ডার চারিপাশে। তাহলে দেখো সাদাটা হচ্ছে মার্জিন, তারপরে হচ্ছে বর্ডার। এখন বর্ডার থেকে টি এর দূরত্ব দেখো 0। টি যেখানে শুরু হয়েছে বর্ডার থেকে দূরত্ব কিন্তু 0। তো এই বর্ডার থেকে দূরত্ব যেটা দেয়া যায় সেটাকে বলা হয় প্যাডিং। তো আমরা প্যাডিং দিব, প্যাডিং আমি ধরো প্যাডিং একটু কমই দেই, 4 পিক্সেল। প্যাডিং দিলে তারপরে আমরা বুঝতে পারবো যে প্যাডিং জিনিসটা কি। এই যে টি শুরু হয়েছে কত, একদম বাম সাইড থেকে বর্ডার শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়েছে না, এখন ওইটা প্যাডিং দিলে ওই যেখানে ডিস্টেন্সটা কম ইয়ে করবে, উপরে নিচে 4 পিক্সেল করে ইয়ে করবে। এবার দেখো এটা কি হয়েছে, 4 পিক্সেল ফাঁকা হয়ে গিয়েছে টিটা একেবারে। তাহলে বলেছিলাম বর্ডার থেকে কোনো কন্টেন্টের যে ডিস্টেন্স বা দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলি আসলে প্যাডিং, ঠিক আছে? আর মার্জিনটা তো এর আউটসাইডের অংশ, আর প্যাডিং যার ভিতর এটা জিনিসটা ইয়ে করে থাকে। তাহলে এটা হলো বর্ডার মার্জিন প্যাডিং। এটা হচ্ছে বক্স মডেল বলা হয়। এই বক্স মডেল দিয়ে আমরা কোনো কন্টেন্টকে আবদ্ধ করে রাখি এবং তার বিভিন্ন ইফেক্ট ফেলি। এবং এটা দেখো আমরা যদি সলিড দিয়েছিলাম, এটা যদি আমি ডটেড দিতাম, ডটেড, তাহলে ডট আকারের হতো, ড্যাশ আকারে দিলে ড্যাশ আকারের হতো। তো আমরা সেটা যদি দেখি, দেখো ডটেড বলেছি, ডটেড হয়েছে। কালারটা যদি আমরা চেঞ্জ করে অন্য কিছু দিতাম, এটা যদি হতো যে 9A, অন্য একটা কালার যদি দিতাম তাহলে সে কালারটা হতো। আরো অনেক আমাদের এই প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজগুলো অনলাইনে পাওয়া যায়।
সেইগুলো আমি একটু দেখাই দিব এবং তার উপর কিছু কিছু কাজ করব, সব কাজ আমাদের করার সময় হবে না, তো সেই অনুযায়ী আমরা কাজ করব। আমরা এবার যেটা করব সেটা হলো হাইট, যেটা আমরা দিয়েছিলাম সিএসএস এর ভিতর, অধিকাংশ ক্ষেত্রে হাইটটা ব্যবহার করা হয় না, অধিকাংশ ক্ষেত্রে, কিছু বিশেষ ক্ষেত্রে ব্যবহার হয়। আবার ইচ্ছা করলে আমরা সবগুলোই ব্যবহার করতে পারি। হাইট ব্যবহার করলে কখনো কখনো সমস্যা হতে পারে। কি ধরনের সমস্যা হতে পারে সেটা আমরা একটু দেখব। যেমন আমি এই যে এখানে দিয়েছি হেডারের ভিতর বা মেনু বারের ভিতর বা অন্য কোনো জায়গায় আমরা যদি এখানে একটু সংক্ষিপ্ত কোড লিখি, তাহলে আমাদের এরকম লেখাগুলো থাকলো। কোথার ভিতর লিখলাম? মেনু বারের ভিতর, তাই তো? আচ্ছা, মেনু বারের হাইট কত আছে? 75 পিক্সেল। তো আমি একটু এর ফন্ট সাইজটা বাড়াই নেই। ফন্ট সাইজ আমি 30 পিক্সেল করে দিই, ঠিক আছে? ফন্ট সাইজ 30 পিক্সেল করে দিলাম, তার মানে এগুলোর ফন্ট সাইজ একটু বড় হয়ে গেল, এই তো? তো আমরা একটু দেখি ফন্ট সাইজ কেমন হলো। রিফ্রেশ করলাম। সমস্যা একটা হয়েছে, সমস্যাটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, আসলে এর নিজের জিপ থেকে বের হয়ে অন্যের জিপে ঢুকে পড়ছে, তাই তো? নিজের জিপ থেকে বের হয়ে অন্যের জিপে ঢুকে পড়ছে, তার মানে ওখানে এক পাত্রে ধরেনি, পারেনি। যখন পাত্র ওভারফ্লো হয়ে এখানে চলে আসছে, এটা ওভারফ্লো হয়ে এখানে চলে আসছে। এখন এটা হয়েছে এই কারণে যে আমার এখানে হাইটটা ফিক্সড দেওয়া আছে 75 পিক্সেল, এবং এই ব্যাকগ্রাউন্ড ওই 75 পিক্সেল পর্যন্ত কাজ করেছে। আমি যদি এর হাইটটা তুলে দিতাম একদমই, বা ইয়ে করে দিতাম, এটা কমেন্ট করে দিতাম, তাহলে কি হতো? তাহলে যেটা হতো সেটা হলো কন্টেন্টের ভিতরে যত জিনিস পেত তত ওর হাইটটা বাড়াই নিত, কমে গেলে কমাই নিত। যেমন এবার দেখি, আমরা দেখবো যে আমরা আসলে এটার এটা বেড়ে গিয়েছে, ওর যতটা এলিমেন্ট আছে সেই অনুযায়ী ওর হাইটটা ও বাড়িয়ে নিয়েছে। এখন যদি এরকম হতো যে না, ওর এই অংশটা নেই, এই অংশটা ধরো নাই, শুধু এই লেখাটা আছে, তাহলে ওর জন্য যতটুকু হাইট দরকার ও ততটুকু হাইট নিত। দেখো, ওই যে লরেম লেখার জন্য যতটুকু দরকার ও ততটুকু নিয়েছে, আর কিন্তু নেয়নি। এই কারণে যেগুলোর সাইজ বাড়তে পারে, ভবিষ্যতে কন্টেন্ট বাড়তে পারে, সেগুলোর আসলে হাইট নিতে হয় না। কিন্তু যদি তোমার হেডার এরিয়া হয়, তাহলে হেডারে একটা ছবি থাকে, একটা লোগো থাকে, এই জিনিসগুলো ফিক্সড, সুতরাং ওর হাইট তুমি নিয়ে নিতেই পারো। কিন্তু যেটা এলিমেন্ট বাড়ার সম্ভাবনা আছে সেটাই কিন্তু আসলে হাইট নেওয়া ঠিক না। এখন সিএসএস এর আরো প্রপার্টিজ আমরা দেখব সামনে। আমরা, কারণ হচ্ছে এই কোর্স আমরা যতদিন শেষ হবে ততদিন পর্যন্ত এই সিএসএস চলতে থাকবে। আমরা যা কিছু করি না কেন, এই সিএসএস এইচটিএমএল এর এই কাজের ভিতর চলতে থাকবে, এর ভিতর কিছু কিছু করে বাড়বে, কিন্তু কমন জিনিসগুলো চলতে থাকবে। এই কারণে সিএসএস এর ছাড়া অন্য যে সকল কাজ আছে সেগুলো দেখব, এবং স্পেশাল সিএসএস এর কিছু বৈশিষ্ট্য আমরা সেটা ফলো করব। তো এখন সিএসএস এর একটা লিস্ট W3 স্কুলস থেকে আমি নিয়েছি, তো ওদেরটা নিয়েছি। এই প্রপার্টিসগুলো ওখানে থাকলে তো এটা বলা যাবে না তোমার এখান থেকে নিলাম। তাহলে কি কি কিছু গ্রুপ আছে। একটা হচ্ছে কালার, দেখো এখানে ধরলেই দেখা যাচ্ছে ওখানে কোথায় আছে। ব্যাকগ্রাউন্ড অ্যান্ড বর্ডার, বেসিক বক্স, ফ্লেক্সিবল বক্স, টেক্সট ডেকোরেশন, তাই তো? ফন্ট, রাইটিং মোড। এখন রাইটিং মোড হয়তো আমরা খুব বেশি ব্যবহার করি না, আমরা বাদ দিতে পারি। টেবিল, লিস্ট, কাউন্টার, অ্যানিমেশন, ট্রানজিশনের কাজ এখনো আমরা কিছু করিনি। ইউজার ইন্টারফেস, মাল্টি কলাম, তো এইগুলো আছে। তো এর সবগুলো যে আমরা ব্যবহার করব তা না। যেমন কালারটা আমি বলেছি, তাই তো? এখন হচ্ছে যে তোমার অপাসিটিটা কি এটা তোমাকে জানতে হবে। ব্যাকগ্রাউন্ড আমরা বলেছি, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট বলিনি, বলেছি কি না? তাহলে এটা আমরা একটু দেখে নিতে পারি। ব্যাকগ্রাউন্ডে আমি ইমেজ যোগ করে দিব আমরা ব্যাকগ্রাউন্ড, অথবা আমি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আরেকটু জানতে চাই যে ব্যাকগ্রাউন্ডে কি কি আছে।
তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে ব্যাকগ্রাউন্ডে আমার কি কি আছে, ব্যাকগ্রাউন্ড প্রপার্টিজ আমার কি কি আছে। অথবা এখান থেকে যদি আমি চাই, এই যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে দেখো, তাই তো ব্যাকগ্রাউন্ড কালার হয়, ইমেজ হয়, রিপিট হয়, অ্যাটাচমেন্ট হয় আর পজিশন হয়। এখন এই টপিক পড়ে তুমি যদি বুঝতে পারো তাহলে ভালো। তো ব্যাকগ্রাউন্ড কালার বা শুধু ব্যাকগ্রাউন্ড লিখলে হয়, তাই তো। এটা কিন্তু হলো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়, সবাই করে লাইট ব্লু। তো তুমি সেটা নিলে। ইমেজ যদি দিতে চাও তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে, এখানে পাশে ইউআরএলটা দিতে হবে, ঠিক আছে। তো আমি একটা ইমেজ নিয়ে দেখাই দেই। আমি আমার ফোল্ডারে যে দেখাই ইমেজটা কোথায় আছে। এটা আমার এই যে এটা হচ্ছে আমার ফোল্ডার, এগুলো আমি তৈরি করেছি। এই ইমেজেস এর ভিতরে একটা ইমেজ আছে AAA.jpg। কোথায় আছে এটা, LICT ফোল্ডারের ভিতর, ইমেজেস ফোল্ডারের ভিতর। বানান টানানগুলো সবসময় খেয়াল রাখবা, ইমেজেস। আমি সবসময় প্লুরাল ব্যবহার করি ইমেজেস, কারণ একাধিক ছবি রাখতে হয়। সুতরাং আমি জানি যে আমারটা ওখানে আমি কখনো ইমেজ লিখবো না। সুতরাং সবসময় আমি একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হয়। স্ট্যান্ডার্ড ফলো না করলে তুমি ভুল করতে পারো, কারণ ছোটখাটো জিনিস তো। তো ধরো আমি একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ যোগ করব, হেডারের ব্যাকগ্রাউন্ডে ইমেজ যোগ করব, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ বা শুধু ব্যাকগ্রাউন্ড যদি লেখো তাও হয়, ইউআরএল, তাই তো। এর ভিতর কোটেশনের ভিতর ইমেজের নামটা AAA.jpg, কিন্তু আসবে না। কেন আসবে না? কারণ ওটা একটা ফোল্ডারের ভিতর আছে, এই জন্য ফোল্ডারের নামটা দিয়ে দিতে হবে। ইমেজেস ফোল্ডারের ভিতর আছে, তাই তো। তো ইমেজেস ফোল্ডারের ভিতর আছে, এই কারণে ফোল্ডারের নামটা দিয়ে দিলাম। এখন দিয়ে আমার এটাই যদি ফেরত যাই, ওই দেখো ওটা ব্যাকগ্রাউন্ডে আসছে, কিন্তু আমার ওটা সাইজ লিমিটেশন করে দিছিলাম। এই দেখো 100 পিক্সেল, আগে 1200 ছিল, তাই তো। এখন 1200, এখন দেখো বড় হয়ে যাবে। রিফ্রেশ করি, এটা দেখাচ্ছে, তাই তো। এখন হাইটটা তো আমি ফিক্সড করে দিয়েছিলাম, মনে আছে একটু আগে যেটা বললাম, যে হাইটটা আমি ফিক্সড। এটা কমেন্ট করে দিই বা মুছে ফেলতে পারি, তাহলে যদি হয় তাহলে দেখো আমার ব্যাকগ্রাউন্ড কিরে ইমেজটা আসলে ওখানে কিছু না লেখা হলে দেখাবে না। এখন যেটা হয়েছে কিছু দেখাচ্ছে না, দেখো মজার জিনিসটা ভালোই হয়েছে। আমার সেটা নেই, হেডার অংশ আছে না, বলছে তো ব্যাকগ্রাউন্ডে থাকবে। ও কি সরাসরি থাকবে? কোনো ডকুমেন্ট, কোনো এলিমেন্ট, কোনো কিছু থাকলে তার ব্যাকগ্রাউন্ডে থাকবে। এখন বলছে নাই, কিন্তু আমি যদি এখানে কিছু লিখে দেই হেডার অংশে, ধরো আমি হেডার অংশেই লরেমটা লিখলাম, এটা লিখলাম। এখন দেখবা এই যেহেতু এটা আছে, এর ব্যাকগ্রাউন্ডে ছবিটা শো করবে। আগে যেহেতু কিছুই ছিল না, তাই ব্যাকগ্রাউন্ডও দেখায়নি। পার্থক্য বুঝতে পেরেছো? এখন তো আমার কিছুই নাই, এই জন্য হেডার অংশ দেখাচ্ছে না। হেডার অংশ দেখাচ্ছে না বলে তার ব্যাকগ্রাউন্ডেও কিছু দেখাচ্ছে না। যদি ওখানে কিছু দেখায় তখন ব্যাকগ্রাউন্ডে ওটা দেখাবে। দেখাচ্ছে না? ব্যাকগ্রাউন্ডে এটা দেখাচ্ছে। এখন ধরো যে আমার এটা আমি কপি করতেই থাকলাম, বেশি করে ফেললাম, বেশি অনেক বড় করে ফেললাম। এখন দেখো আমি যদি রিফ্রেশ করি, এটা এ পর্যন্ত দেখাচ্ছে, তাই তো। কিন্তু আমার হাইট দেওয়া আছে না, ও হাইট তোলা আছে। আচ্ছা, কন্ট্রোল দেই, এখানে ধরো কাজ করে না কেন, এটা 75 পিক্সেল আমি যখন, বা আরো একটু কম হয় দি বোঝার জন্য, এটা 45 পিক্সেল করে রাখলাম। তাহলে দেখো কি ঘটনা ঘটবে, সেটা হচ্ছে ওই যে 45 পিক্সেল পর্যন্ত দেখাচ্ছে, বাকি লেখাগুলো ওভারফ্লো হয়ে গেছে, তাই তো। ওভারফ্লো হয়ে গেছে, ওটার থেকে, ওই ডিপ থেকে সরে অন্যটার ভিতর ঢুকাইছে। তো সেই কারণে, আর আমি যদি হাইটটা একদম নাই দিতাম, মুছেই যদি দিতাম,
তাহলে কি হতো, তাহলে যেটা হতো সেটা এই যে ওটা যতটুকু লেখা ও সেই অনুযায়ী এটা এখানে চলে আসতো। এবং একই ছবি দেখো এই যে 2 বার 2.5 বার আসছে, এই যে এই পর্যন্ত বোধহয় একবার, এখানে 2 বার 2 বার এরকম আর কি রিপিট হয়েছে। তো এই যে রিপিট হয়েছে হবে কি হবে না, ডান দিকে রিপিট হবে মানে আনুভূমিক রিপিট হবে বা উলম্বভাবে রিপিট হবে, এই সমস্ত প্রপার্টিসগুলো আছে। এগুলো আসলে সব আমাদের শেখা সম্ভব না এভাবে, শুধু বলে দিচ্ছে যে কিভাবে এটা দেখতে হয়। দেখো ব্যাকগ্রাউন্ডের আরো কিছু বৈশিষ্ট্য, ইউআরএল দিল, নো রিপিট বলল, তাহলে এটা রিপিট হবে না। ব্যাকগ্রাউন্ড রিপিট যদি নো রিপিট বলে দেয় তাহলে ওই যে রিপিট হয়েছে না একই ছবি, ওটা রিপিট হবে না। কখন রিপিট দরকার হয়, ধরো ছোট্ট একটা ছবি যে একদম 1 কিলোবাইট বা তারও ছোট একটা ছবি, এই ছবিটাকে আমি ওয়েবসাইটে রিপিট করে দিব, তাহলে কি হবে, ওয়েবসাইট হালকা হবে। কথা বুঝতে পেরেছো? দেখবা যে অনেক ওয়েবসাইটের নিচে ব্যাকগ্রাউন্ডে প্যাটার্ন দেওয়া থাকে। এখন এই প্যাটার্ন যদি তুমি অনেক বড় ছবি দাও তাহলে ওটা লোড হতে সময় নিবে, আর লোড হতে সময় নিলে ওই ওয়েবসাইটে কেউ ঢুকতে চাইবে না। এই কারণে ছোট্ট একটা প্যাটার্ন নেওয়া হয়, ওটা রিপিট করে দেওয়া হয়। রিপিট করে দিলে মনে হয় যেন ছবিটা অনেক বড়, কিন্তু আসলে ওটা অনেক ছোট ছবি। আর রিপিট তো করে সিএসএস, রিপিটটা হয় কোথায়, হয় তোমার কম্পিউটারে, সার্ভারে না, তোমার কম্পিউটারে হয় যে ছবিটা রিপিট হয়ে যাচ্ছে, তোমার দেখতে ভালো লাগছে, সার্ভারে কিন্তু ওই ছোট্ট একটু অংশই আছে। এই কারণে এসব কাজে সুবিধা হয়। আর ব্যাকগ্রাউন্ডের সব কাজগুলো শর্ট হ্যান্ডে করা যায় একবারে। একটু আগে আমি যেমন ওই যে বর্ডারে একবারে দেখাচ্ছিলাম শর্ট হ্যান্ডে, যে প্রথমে তুমি ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারো, ইমেজ দিতে পারো, রিপিট হবে কি হবে না এটা, আর পজিশন কোথায় হবে, রাইট টপ মানে ডান সাইডের উপরে, এরকম পজিশন, এগুলো একত্রে। এই শর্ট হ্যান্ডটা মনে রাখতে হয়, শর্ট হ্যান্ডটা মনে রাখলে বাকিগুলো এমনিই করা যায়, ওখান থেকে ভেঙে ভেঙে করা যায়। কারণ কি, আমি এটা দেখতেই পাচ্ছি এটা কালার কোড, সুতরাং এটা কালার, এটা ইউআরএল, তাহলে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটার নাম কি হবে, ব্যাকগ্রাউন্ড হাইপেন দিয়ে কালার, এটা কি হবে ব্যাকগ্রাউন্ড হাইপেন দিয়ে ইমেজ, এটা কি হবে ব্যাকগ্রাউন্ড হাইপেন দিয়ে রিপিট, এটা হবে পজিশন অবস্থান। যেহেতু এই দেখো, তো এরকম এখানে আবার ক্লিক করলে তুমি এগুলোর আবার উদাহরণ দেখতে পারবা। এভাবে আমরা এই কাজগুলো করতে পারি। ফিরে যাই আমাদের সেই লিস্টে, আমি ওখান থেকেই নিয়েছি আর কোনো জায়গা থেকেই না, যে এগুলো বিভিন্ন যে ইমেজ, পজিশন, রিপিট, আরো বেশি আছে এখানে, ক্লিপ, অরিজিন, এত কিছু লাগবে না, তুমি বেসিক কয়েকটা জানো। আমরা বর্ডার রেডিয়াস দেখেছিলাম না, একটু শেপটা একটু কার্ভ টাইপের হয়, সার্কেল টাইপের হয়, এটা আবার যদি এক সাইডে চাই হবে আর এক সাইডে চাই হবে না, সেরকম করা যায়। এই যে বটম লেফট রেডিয়াস, বটম রাইট রেডিয়াস, এরকম করে এগুলো এক একটা এক এক রকম দিলে এক একটা স্টাইল হয়। আর ডান সাইডে দেখবা কিছু সংখ্যা লেখা আছে 1, 3, 2, তার মানে এটা সিএসএস এর কোন ভার্সনে এটা চালু হয়েছে। এগুলো সিএসএস 3 তে চালু হয়েছে, এটা সিএসএস 1 এ চালু হয়েছে। আচ্ছা, বর্ডারেও ইমেজ দেওয়া যায়। বর্ডারে আমরা যে বর্ডার দেই, হাতে একার সময় অনেক সময় ছবি এঁকে দেই না বর্ডারে, এখানেও আমি ইমেজ দিয়ে দিতে পারি, বর্ডার ইমেজ স্লাইস, এই জিনিসগুলো এমনি পড়লে বোঝা যায়, এটাই নাম, এটা নাম লিখে দিয়ে দিলেই হলো। আর যদি বেশি হয় এখানে ক্লিক করলে, নেট থাকলে নেট থেকে দেখে নিতে পারবো। তাহলে দেখো আমার বর্ডার এরিয়া আছে। এবার বক্স প্রপার্টিজ, এটা একটা বক্স তৈরি করে তার কি করে বক্সের প্রপার্টিজ গুলো। আচ্ছা, আরেকটা জিনিস দেখবো, অনেক সময় যে এক্স লেখা থাকে, ওয়াই লেখা থাকে। এক্স মানে আনুভূমিক, বাম থেকে ডাইনে, ওয়াই মানে উলম্ব, উপর থেকে নিচে। যারা সায়েন্সের তারা তো বোঝো এগুলো। তবে স্ক্রিনের জন্য এই লেফট আপার কর্নার যেটা, এটা হচ্ছে 0, 0, এই পজিশনটাই দেখো, আমার মাউস পয়েন্টার দেখো, এই পজিশনটাকে 0, 0 ধরা হয় মূল বিন্দু। এখান থেকে ডাইনে গেলে বাড়ে আর নিচে গেলে বাড়ে এক্স ওয়াই এর মান। এই ভিজিবিলিটি, পজিশন, প্যাডিং, কোথায় হবে কোথায় হবে না, জেড ইন্ডেক্স
এটা এখনই বলবো। জেড ইন্ডেক্সের একটা ব্যাপার আছে, এক এলিমেন্টের উপরে আর এক এলিমেন্ট বসে যায়, দেখা যায় না। আচ্ছা, এটা পরে বলবো ড্রপ ডাউন মেনু তৈরি করার সময়। আচ্ছা, এই অ্যালাইন করা এগুলো জানো। এরপর আসে টেক্সট প্রপার্টিজ। আচ্ছা, টেক্সট প্রপার্টিজ, টেক্সটের কি হবে, লাইন হাইট কি হবে, তাই তো, কোন দিকে হেলে থাকবে, এরকম বিভিন্ন। এই WRAP এটা কি জিনিস কেউ জানো? হ্যাঁ, র্যাপিং। তোমরা এমনি জানো, যখন ইয়ে করো গিফট কেন তখন র্যাপিংটা বোঝো, বুঝতে পারছো? কিন্তু ইংরেজি বানানটা লিখলে আর ঠিক থাকে না। এটা র্যাপিং মানে আমি যখন এখানে চলে আসি কোনো লেখা, তখন কি হয়, পরের লাইনে চলে যায় না বাকি অংশটা, ওইটাকে র্যাপিং বলে। অর্থাৎ আমার স্ক্রিনে যখন ধরছে না, তখন ওটা বাকি অংশটা নিচে চলে আসলো, মোড়ায় চলে আসলো নিচের অংশে, ওটা র্যাপিং বলে। টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন, ওই যে আন্ডারলাইন টাইন গুলো থাকে, এই আন্ডারলাইন গুলো আমরা তুলতে পারি, ইয়ে করতে পারি। এখন এটা তুমি যদি নেট থাকে কি করে ব্যবহার করবা, কন্ট্রোল চেপে ধরে এর উপরে ক্লিক করবা, বুঝতে পারছো? আমরা তো ওয়ার্ড ফাইলে আছি, মাইক্রোসফট ওয়ার্ডে। এটা ইউএসএ টেক্সট ডেকোরেশন ব্যবহার করতে চাও, ধরো তোমার ইন্টারনেট আছে, তাহলে এখানে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করো, দেখো ওই ওখানে ঢুকে যাবে, W3 স্কুলসের ওই টেক্সট ডেকোরেশনের ওখানে ঢুকে যাবে। দেখো এখন বলছে টেক্সট ডেকোরেশনটা তুমি একটু দেখে নিলে। টেক্সট ডেকোরেশন বিভিন্ন অংশ আছে, তো আমরা দেখি কি বলছে। লাইন থ্রো, লাইনের মাঝখান বরাবর, আন্ডারলাইন নিচে যাবে, ওভারলাইন। দেখো আমরা রেজাল্ট দেখি, ওভারলাইন দেখেছো, এটা হচ্ছে লাইন থ্রো না, এই যে লাইন থ্রো, আর এই যে আন্ডারলাইন, আর এখানে আমরা নান করে দিতে পারি, নান, নান করে রান করলে ওটা উঠে যায়, ঠিক আছে? টেক্সট ডেকোরেশন নান। আন্ডারলাইন টাইন যদি কোনো জায়গায় থাকে, বিশেষ করে লিঙ্ক তৈরি করলে আন্ডারলাইন তৈরি হয়, তখন টেক্সট ডেকোরেশন নান করতে হয়। বা আমাদের ফাইলে যদি আমরা দেখি, তখন হয়তো আমরা এখানে ইয়ে করতে পারি, আমরা ধরো একটা অ্যাঙ্কর ট্যাগ নেই, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে ওখানে স্লাইডারের ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ নেই, http://www. মনে আছে তো, google.com, মুখস্থ করে ফেলবা, মনে থাকলে আর কি। গুগল লেখা হলো, তাই তো? এটা কোথায় আছে? স্লাইডারের ভিতর আছে। তো এখন যদি গুগল না লেখো, তুমি অন্যটা লেখো, যা খুশি লেখো। এই যে গুগল লেখা আসছে, ঠিক জায়গায় হয়নি, অন্য জায়গায়, এই জন্য তো লিঙ্কও আসেনি। কোথায় গেছে? চলে ডিবের ভিতর ঢুকে পড়ছে। আচ্ছা, ধরো এই জায়গাটা ভুল আছে, আমি এটা নিয়ে যাব, কপি পেস্ট তো পারি, কপি পেস্ট বাদে করব কাজটা। যতটুকু হবে, যেটুকু নিব, এটাকে এই যে সিলেক্ট করলাম, এবার মাউস পয়েন্টার দিয়ে টেনে ধরে নিয়ে যাব, এই যে যেখানে নিব সেখানে নিয়ে ছেড়ে দিলাম, তাই তো? এই যে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে গিয়েছে এবার। আচ্ছা, গেল। এটা রিফ্রেশ করব, রিফ্রেশ করলে ওই দেখো লিঙ্কটা আসছে, তাই তো? লিঙ্কটা আসছে। এটা কিসের আছে? স্লাইডারে। স্লাইডার কই? এই যে, এর আবার ইয়ে করে দিই, এটা আসছে। একটু বাড়াই নেই ফন্ট সাইজটা, ফন্ট সাইজ এটা ধরো 40 পিক্সেল করে দিই, তাহলে একটু লেখাটা বড় হবে, তোমাদের দেখতে সুবিধা হবে।
এই যে লিঙ্ক হলে আন্ডারলাইন হিসাবে আসে, আমি চাচ্ছি যে আন্ডারলাইনটা না হোক, আন্ডারলাইনটা না হোক, তখন এই যে আমাদের কি লিখতে হবে, মেনু বারে না স্লাইডারে, ঠিক করে লিখো, কোথায় লিখছো, স্লাইডারের ভিতর টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশনটা নান করে দিতে হবে। তাহলে অনেক সময় দুই একটা ব্রাউজার কাজ করে না, তখন একটু স্পেশাল ইয়ে দিতে হয়। এই দেখো শুরু করছে, হ্যাঁ স্লাইডার এ দিলে তো হবেই। আমি বলছি যে কিছু কিছু কাজ করে না। এখন আমার এই ট্যাগটা আছে, এটা আছে কোথায়, কোনো কোনো ব্রাউজার সাপোর্ট করে, কোনো কোনো করে না। এবার দেখো এই স্লাইডারের ভিতর যে এ ট্যাগ আছে, আমি সেইটার কথা বলছি, খেয়াল করো। আমি আচ্ছা আগে মুছে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি একটু এখানে লিখছি এ, এ হচ্ছে ট্যাগ। আমরা ট্যাগ সিলেক্ট করি কিভাবে, সরাসরি ট্যাগটা লিখি। আমি যদি এখানে লিখতাম যে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান, তাহলে আমার এ ট্যাগের যে টেক্সট ডেকোরেশনটা নান হয়ে গেল, উঠে গেল, গেল কিনা, গেল তো। আচ্ছা এখন সমস্যাটা কি হলো, সমস্যাটা হলো যে আমার এ ট্যাগ যদি অন্য জায়গায় থাকে, এ ট্যাগ যদি আমার অন্য জায়গায় থাকে, যেমন ধরো আমি আরেকটার ভিতর ঢুকাই দেই, এই যে এখানে ঢুকাই, এখানে আমি এখানে একটা এ ট্যাগ দিব, এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ দিব এ, http://www. ছোট কোনো একটা ওয়েবসাইট, ইয়াহু তো বড়ই হলো, আচ্ছা লিখি yahoo.com, আর এখানে লিখে রাখলাম ইয়াহু। আচ্ছা yahoo.com। এখন আমি টেক্সট ডেকোরেশন এটা তুলে দিই, এটা কাজ করছে না, এটা কমেন্ট করে রাখলাম, সেভ করি, রান করি। এখানে ইয়াহুর দেখো একটা লিঙ্ক আসছে, আসছে না, ইয়াহুর লিঙ্কটা আসছে, ইয়াহুর লিঙ্কটাও ওখানে কিন্তু আন্ডারলাইন আছে, আছে না, এই যে ইয়াহুর এইটা, এইটা তো ও যন্ত্রণা করছে, ওকে আমি টেনে এটার ভিতর নিয়ে আসি। আচ্ছা দেখতে তোমাদের সুবিধা হবে, এই জন্য আমি চেঞ্জ করলাম। আচ্ছা এখানে ইয়াহু আসলো, তাই তো। এখন আমি কোথায়, এখানে করেছিলাম যে টেক্সট ডেকোরেশন নান করেছি, টেক্সট ডেকোরেশন নান। এটার অর্থ হলো যতগুলো অ্যাঙ্কর ট্যাগ আছে সকল অ্যাঙ্কর ট্যাগের টেক্সট ডেকোরেশন নান হয়ে যাবে, আন্ডারলাইন থাকবে না। দেখো আমি রিফ্রেশ করি, দুইটা থেকেই উঠে যাবে, উঠে গিয়েছে না। কিন্তু আমি যদি চাইতাম যে গুগলেরটা উঠে যাক, ইয়াহুরটা থাকুক, একটার উঠে যাক একটার থাকুক, তখন যেটার উঠে যাক সেইটার টেক্সট ডেকোরেশন নান করতে হতো। বুঝতে পেরেছ, কার টেক্সট ডেকোরেশন নান করব, ধরো গুগলেরটা টেক্সট ডেকোরেশন নান করব, ইয়াহুরটা থাকবে। তাহলে এই কার সবার হবে না, স্লাইডারের। তাহলে ডট স্লাইডার, তারপর একটা স্পেস দিয়ে তার মানে আমার স্লাইডার ক্লাসের ভিতর যে সকল অ্যাঙ্কর ট্যাগ আছে, আছে, শুধু তার টেক্সট ডেকোরেশন নান হবে। কথা বুঝতে পেরেছ, আমার স্লাইডার ক্লাস, কই স্লাইডার ক্লাস, এই যে এর ভিতর একটা অ্যাঙ্কর আছে না, এক বা একাধিক অ্যাঙ্কর যদি এর ভিতর থাকে, তাহলে শুধু সেইটার টেক্সট ডেকোরেশন নান হবে, আর অন্যটার হবে না। কোনটার হবে এখন, স্লাইডার, স্লাইডারের ভিতর আছে গুগল, সুতরাং গুগল যেটা সেটা টেক্সট ডেকোরেশন নান হবে, অন্যগুলো টেক্সট ডেকোরেশন নান হবে না। আমরা রিফ্রেশ করে দেখি, ইয়াহুটা রয়ে গেছে, গুগলেরটা উঠে গেছে, ঠিক আছে।
এটা টেক্সট ডেকোরেশন নান, এরকম এরকম লাইন, বিভিন্ন স্টাইল আছে। তো এরকম ফন্ট প্রপার্টিজ আছে, ডাইরেকশন আছে, এগুলো এক একটা দিয়ে তোমাকে এগুলো চিনে নিতে হবে। আর অনেকগুলোই আমরা সামনে ইউজ করব, এরকম দিয়ে দিচ্ছি মানে এরকম না, অনেকগুলো ইউজ করব। অনেকেই যেমন ধরো এখনই অ্যানিমেশনটা হয়তো বুঝতে একটু কষ্ট হয়ে যেতে পারে, তো সেটা হয়তো আমরা একটু পরে দেখব, কিন্তু ফাইলটা দিয়ে দিচ্ছি, ফাইলটা LICTর ওখানেই দিয়ে দিচ্ছি, যদিও ইয়েতে আসেই, তারপরে এক জায়গায় থাকলে দরকার হলে একটা কপি করে একটু ইয়ে করে নিও। 12 পেজ আছে, একটু বোঝার জন্য। এগুলো কাজে লাগবে, অথবা এটার ইয়ে ছোট করে নেই, তাহলে আরো পেজ কমে যাবে। আমার মার্জিনটা কমাই দিই, কাস্টম মার্জিন করে দিই, 10 পেজ হয়ে গেছে। এপিট ওপিট করলে 5 পেজ হয়তো হবে। তো এখানে এটা এখনই ফেসবুকে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে দেখে নিবে।